চ্যাম্পিয়ন্স ট্রফির গুঞ্জনের মাঝেই আবারও অবসরের ঘোষণা তামিম ইকবালের। জাতীয় দলের জার্সিতে আর খেলবেন না জানিয়ে দিচ্ছেন ফেসবুক পোস্টে। আইসিসির দ্বিস্তর নীতি নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশের নীতি নির্ধারকরা বলছেন এখনই সময় এর প্রতিবাদ করার এবং দেশের ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে এর বিকল্প নেই, এমনটাও জানিয়েছেন। টেস্ট ক্রিকেটারদের রেসপেক্ট কম, ভালো খেললেও ওই রেসপেক্টটা পাওয়া যায় না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল। ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়ে এই ঘোষণা দেন সাবেক টাইগার অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে তামিমকে অন্তর্ভুক্তি করা নিয়ে আলোচনার মধ্যেই নিজের এমন সিদ্ধান্ত জানালেন তামিম। ছেলে আরহাম ইকবালের কথা রাখতে না পারায় করলেন দুঃখ প্রকাশ। I did try my best. 2023 6 জুলাই আচমকা এক ঝড় এসে লন্ডভন্ড করে দিল বাংলাদেশের ক্রিকেটকে। সাজানো বাগান ছারখার হয়ে গেল এক সিদ্ধান্তে। কান্না ভেজা কণ্ঠে তামিম ইকবাল জানালেন, দলের মাঝে তাকে নিয়ে চলছে নানা গুঞ্জন, তাই অধিনায়কত্ব আর করবেন না তিনি। সেখানে থামলেও হয়তো দেশের ক্রিকেটকে এত বড় ঝামেলায় পড়তে হতো না, কিন্তু থামেননি তামিম ইকবাল। জানিয়ে দিলেন শুধু ক্যাপ্টেন্সি নয়, দল থেকেই সরে যাচ্ছেন তিনি। অবসর নিয়ে নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। I am retiring from international cricket effecting right now. চারদিকে শুরু হয়ে যায় হইচই, দেশ জুড়ে সমালোচনায় বিদ্ধ হন বিসিবি কর্তারা। এর মাঝেই তামিমকে ফেরাতে চেষ্টা শুরু করেন তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনিও ব্যর্থ হলে তামিমকে ফেরানোর দায়িত্ব নেন তখনকার প্রধানমন্ত্রী। তার বাসভবনে মাশরাফি বিন মুর্তজার মধ্যস্থতায় আবারও ক্রিকেটে ফেরার কথা জানান তামিম ইকবাল। কিন্তু এরপর কেটে যায় সময় অনেক, তামিম আর ফেরেন না। আজ ফিরছি, কাল ফিরবো, পরের সিরিজে দেখা যাবে, চলতে থাকে টালবাহানা। বিসিবি থেকেও নানা সময় নানা কথা বলা হয় তামিমের ফেরা নিয়ে। এর মধ্যে একটার পর একটা আইসিসি ইভেন্ট চলতে থাকে আর তামিমের অনুপস্থিতি পোড়াতে থাকে সমর্থকদের। এত কিছুর পরও তামিমকে নিয়ে আশা ছাড়েননি তার ভক্তরা, আর ক্রিকেট বোর্ডও চালিয়ে যায় তাদের চেষ্টা। বিপিএল এর মধ্যে আবারও যখন আলোচনায় আসে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড, তখন অধিনায়ক শান্ত জানিয়ে দেন তামিমকে তার প্রয়োজন। আর অধিনায়কের বার্তা পেয়ে উঠে পড়ে লাগেন লিপু হান্নানরা, কিন্তু নিজের কথায় অটল রইলেন তামিম ইকবাল। পরিবারের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বললেও সে সিদ্ধান্ত জানিয়ে দিলেন এক ফেসবুক স্ট্যাটাসে। 2023 বিশ্বকাপে তাকে দলে না নেওয়া নিয়ে যে নাটক হয়েছিল সেটা ভালোভাবেই রয়ে গেছে তার মনে। তাই তো চূড়ান্ত অবসরের দিনেও মনে করলেন সে সময়কার কথা, আর শেষ করলেন নিজের ছেলে আরহাম ইকবালের কাছে দুঃখ প্রকাশ করে। কারণ ছেলের ইচ্ছে মতো আরেকবার লাল সবুজ জার্সি যে গায়ে জড়াতে পারলেন না তামিম ইকবাল। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। তামিম ইকবালের অবসর প্রসঙ্গে সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। ইকবালের অবসর নেয়া, তারপরে ফিরে আসা, তারপর দীর্ঘদিন ক্রিকেটের সাথে না থাকা, ফাইনাল ডিসিশনটা না জানানো, এই বিষয়গুলো নিয়ে ইতিবাচক নেতিবাচক বিভিন্ন ধরনের কথা হতে পারে। তবে একজন তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটে যে একটা অবদান রেখে গেছেন সেটা নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। মানে বাংলাদেশের ক্রিকেট যতদিন থাকবে নিঃসন্দেহে তাকে স্মরণ করবে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। 2007 সালে ভারতের বিপক্ষে যে দাপুটে ভারত, তাদের বিপক্ষে 50 করা সেই ম্যাচে তাদেরকে হারিয়ে দেয়া, তারপরে যদি 2012 সালের এশিয়া কাপে পরপর 4 50 করে সেটার উদযাপনে যদি বলি যে লর্ডসের সেই সেঞ্চুরির কথা, যে ইংল্যান্ড তখন আসলে বাংলাদেশকে একেবারে ছোট দল হিসেবে ভাবতো, সেই ইংল্যান্ডের মাটিতে তাদের সেই মানে স্টেডিয়ামে যে এমন উদযাপন, সেটা নিঃসন্দেহে দীর্ঘদিন মনে রাখবে ইংলিশরা, এবং কি সেই রেসপেক্ট কিন্তু তামিম আদায় করে নিয়েছেন তার পারফরমেন্স দিয়ে। পরবর্তীতে আসলে যদি বলি যে খুব বড় কোনো সাফল্য কিংবা শিরোপা নেই, সেটা আসলে বাংলাদেশেরই নেই। তামিম ইকবালের কথা আসলে বলার গেছে। তারপরেও আসলে তামিম ইকবাল যে আসলে 15,000-এর বেশি রান করা, স্বীকৃত টি-20-তে 8,000-এর বেশি রান করা, এই সব কিছু মিলে তামিম ইকবালের অবদান নিশ্চয়ই স্মরণ হয়ে থাকবে। তবে
এই শেষ সময়টাতে এসে আসলে যে বিষয়গুলো তার পক্ষ থেকে হয়েছে, কিছু অন্য মাধ্যম থেকে তার উপর আসলে চাপিয়ে দেওয়া হয়েছে, যে বিষয়গুলো তিনি আসলে বলেছেন সেই বিষয়গুলো নিশ্চয়ই তার যে কিংবদন্তি ক্যারিয়ার সেখানে কিছুটা হলেও কালিমা দিয়েছে। তার পাশাপাশি আমরা যেমনটা শুনেছি তিনি হয়তো খুব শীঘ্রই বিসিবিতে আসবেন। অনেক গুঞ্জন শোনা যাচ্ছে ক্ষমতার পট পরিবর্তনের পরবর্তী সময়ে আমরা যেমনটা দেখছি তিনি আসলে বোর্ড পরিচালনা কিংবা বোর্ড পরিচালনা পদের কিংবা অন্য কোনো স্ট্যান্ডিং কমিটির দায়িত্বেও হয়তো বা দেখা যেতে পারে, এমন অনেক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। সেটা আসলে কতটুকু সত্য হবে সেটা আসলে পরবর্তীতে দেখা যাবে। তারপরেও আসলে যদি বলি যে এই অবসর নেওয়ার কারণে কিন্তু ওই পথটা আরো বেশি সুগম হলো, ওই গুঞ্জনটা কিছুটা হলেও ধোঁয়াশা কাটতে শুরু করবে, আমরা হয়তো বা সেটা দেখব। তবে বিপিএল খেলছেন তামিম ইকবাল, সেই সিলেট পর্ব শেষ করেছেন, তার দল আজকে সকালেই ঢাকায় অবস্থান করছে, সেখানে আসলে তিনি পরিবারের সাথে কথা বলেই কিন্তু তার ফাইনাল ডিসিশনটা জানিয়ে দিয়েছেন। তবে বিপিএল খেলা চালিয়ে যাবেন, সেখানে হয়তো আমরা তামিম ইকবালকে সবসময় মাঠে দেখব। তো সিলেট থেকে আমার কাছে ছিল সবশেষ খবর। ধন্যবাদ শিমুল জানাচ্ছিলেন তামিম ইকবালের অবসর, বাংলাদেশ ক্রিকেট এবং তার ভবিষ্যৎ নিয়ে সবশেষ খবর। এবারে ভিন্ন প্রসঙ্গ, টেস্ট নিয়ে আইসিসির দ্বিস্তর নীতির পরিকল্পনা রুখে দিতে এখনই বিসিবিকে সোচ্চার হওয়ার তাগিদ মিনহাজুল আবেদীর নান্নুর। এ বিষয়ে দল ভারী করতে অন্যান্য বোর্ডের সঙ্গে বিসিবিকে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তিনি। সঙ্গে 2025-27 চক্রের জন্য এখনই পরিকল্পনা শুরুর তাগিদ জাতীয় দলের সাবেক অধিনায়কের। ক্রিকেটারদেরও নিতে বললেন বাড়তি দায়িত্ব। শ্রেণী শোষণের দুয়ারে দাঁড়িয়ে বিশ্ব ক্রিকেট, দর্শক সংখ্যার রাজস্ব বৃদ্ধি কিংবা টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখার মিথ্যে অজুহাতে এলিট ফরম্যাটের অপেক্ষাকৃত ছোট দলগুলোকে মূল ধারা থেকে দূরে রাখতেই এক নয়া পরিকল্পনা আইসিসির। যদিও টেস্টকে দ্বিস্তর করতে এর আগেও উদ্যোগ নিয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, কিন্তু সেবার তা ভেস্তে যায় 3 মোড়লের একজন বিসিসিআইয়ের আপত্তিতে। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। জানা গেছে এতে নাকি বেশ আগ্রহী খোদ আইসিসি চেয়ারম্যান জয় শাহ। তবে শুরুর আগেই প্রবল বাধার মুখে পড়তে যাচ্ছে এই নীতি, যার সমালোচনায় মুখর ক্লাইভ লয়েড, গ্রায়াম স্মিথ, অর্জুনা রানাতুঙ্গার মতন কিংবদন্তিরা। দ্বিস্তর টেস্ট নীতি চালু হলে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ। তাই তো আনুষ্ঠানিকভাবে প্রস্তাব আসার আগেই এই ইস্যুতে বিসিবিকে সোচ্চার হওয়ার তাগিদ টাইগার সাবেক অধিনায়কের। আমরা যদি দ্বিস্তরে চলে যাই এটা আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হবে। তো আমার মনে হয় না যে এটা আগেও ইনিশিয়েটিভ নিয়েছিল যে এটা আইসিসি এটা করবে, কিন্তু পারেনি। কিন্তু এবারও আমার মনে হচ্ছে কথা হচ্ছে, কিন্তু আমার মনে হয় না এটা হওয়া উচিত না। বাট আমার মনে হয় সবাই এটার অপোজ করা উচিত। আমাদের দেশে জোরালো পদক্ষেপ নিতে হবে যাতে এটা না হয়। তবে সেই সঙ্গে আছে পরামর্শ। টেস্ট স্ট্যাটাসের 2 যুগ পরেও আভিজাত্যের ক্রিকেটে নিজেদের একটা অবস্থানই করতে পারেনি বাংলাদেশ। পরবর্তী সাইকেলকে সামনে রেখে তাই দায়িত্ব নিতে বললেন দুপক্ষকেই। রেসপন্সিবিলিটি আমাদের খালি খেলোয়াড়দের বললে হবে না, বাইরে যারা আছে তাদের রেসপন্সিবিলিটি আছে। আমরা কতটুকু ফেসিলিটি ডেভেলপ করতে পেরেছি, আমাদের আনুষঙ্গিক আমাদের রিজয়নগুলিতে আমরা কতটুকু ডেভেলপ করতে পেরেছি, সব কিছু মিলে কিন্তু ক্রিকেটটা। তো সেই হিসাবে কিন্তু রেসপন্সিবিলিটির কথা যখন বলতে, দায়িত্বটা সবার সেভাবেই চিন্তা করতে হবে। আমাদের দিক থেকে আমাদের স্ট্রং থাকা উচিত এবং আমাদের খেলোয়াড়দেরও দায়িত্ব নিয়ে ভালো ক্রিকেটটা খেলা উচিত এবং সবার সার্বিক সম্মিলিতভাবে ক্রিকেটটাকে স্ট্রংভাবে দাঁড়া করতে হবে। পরবর্তী টেস্ট চক্রে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে বাংলাদেশের, আছে পাকিস্তান, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজও। তাই তো শুধু বিসিবি নয়, দায়িত্ব নিতে হবে ক্রিকেটারদেরও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু টেস্ট ক্রিকেটার হওয়া একটা অভিশাপ। দীর্ঘ ক্যারিয়ারে এমন উপলব্ধি সাদা পোশাকের দেশসেরা ব্যাটার মুমিনুল হকের। কম সুযোগ সুবিধা নিয়ে আক্ষেপ আছে মিনির। তবে টেস্ট নিয়ে আইসিসির দ্বিস্তর পরিকল্পনার ঘোর বিরোধী তিনি। বিপিএলের ব্যস্ততায় মুমিনুল হক কাজ করছেন নিজের ভুল ত্রুটি শোধরাতে। এই ইস্যুতে খুব একটা আশার বাণী শোনাতে পারেনি বিসিবিও। তবে টেস্ট ক্রিকেটারদের ব্যস্ত রাখতে এ দলের ট্যুর বাড়ানোর পরিকল্পনা তাদের। মাহবুব রিমনের রিপোর্ট। টেস্ট ক্রিকেটের উন্মাদনা কোথায় পৌঁছে গেছে তার বড় উদাহরণ সবশেষ বর্ডার গাভাস্কার ট্রফি। পার্থ থেকে অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন কিংবা সিডনি, দর্শকদের রেকর্ড, রোমাঞ্চ তুঙ্গে। কিন্তু ক্রিকেটের দেশে বিপিএল এর ডামাডোলে কেমন আছেন টেস্ট ক্রিকেটাররা?
এবারের বিপিএল এর দলই পাননি মুমিনুল সাদমানরা, আবার দল পেলেও তেজুল জয়রা পাচ্ছেন না ম্যাচ খেলার সুযোগ। তার উপর চলতি বছর বাংলাদেশ খেলবে মোটে 4টা টেস্ট। যদিও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হলে বাড়তে পারে সেই সংখ্যা, তবুও আভিজাত্যের ক্রিকেটে সাদা পোশাকের মতোই ম্লান শুধু টেস্ট খেলা ক্রিকেটাররা। এটা আমাদের জন্য আমার কাছে মনে হয় একটা অভিশাপের মতো। কারণ কি আপনার এই দেশে সত্যি কথা বলতে গেলে আপনার টেস্ট ক্রিকেটারদের রেসপেক্ট কম, ভালো খেললেও ওই রেসপেক্টটা পাওয়া যায় না, সেই সাথে ফিনিশিয়ালও আপনার ওইভাবে কোনো ব্যাকআপ হয় না। আর হলো আপনার অনেক দিন পর টেস্ট খেলা হয়, একটা ম্যাচ খেলার পরে অনেক চ্যালেঞ্জ থাকে, যে কারণ তখন আপনার চ্যালেঞ্জ এই কারণে তখন যে খেলবে তার সবসময় ব্যাক অফ মাইন্ডে থাকে যে আমি 2 মাস অথবা 3 মাস একটা টেস্ট খেলবো, অথবা আমি টেস্ট খেলতেছি, আমি যদি পারফর্ম না করে হয়তো পরের টেস্ট আমরা রাখবো। টেস্ট খেলুড়ে দেশগুলোকে 2 ভাগে ভাগ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এ পরিকল্পনার ঘোর বিরোধী মুমিনুল। এদেশের ক্রিকেটারদের আরও টেস্টে আগ্রহী করতে বোর্ডকে দিলেন পরামর্শ। একটা প্লেয়ার যখন টেস্ট রেগুলার ভালো খেলবে তাকে আপনি ওয়ান ডে অথবা অন্য ফর্মেটে তাকে বিবেচনা করা উচিত। কোনো একটা প্লেয়ার যদি আপনার টেস্ট ভালো খেলে তাকে কিন্তু আপনারা দেখেন যে ওকে কিন্তু আপনার ওই ছেলেটাই কিন্তু আপনার ওয়ান ডে অথবা টি20তেই জায়গা করে নিতে পারে। ইভেন আপনার যদি প্রিমিয়ার লিগেও সে যদি টপ 5 ব্যাটসম্যানের ভিতরে থাকে, ওয়ান ডে অথবা টি20 তাকে বিবেচনা করা। চলতি বছর শুধু টেস্ট ক্রিকেটারদের নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বিসিবিরও, তবে বিষয়টি আমলে নিয়ে তারা বাড়াতে চায় এ দলের কার্যক্রম। আমাদের চেষ্টা থাকবে যখনই ঘরোয়া ক্রিকেট যেটাই হবে সেটাকে একটা মানে নিয়ে আসা, সেটা যদি না থাকে ওদের কোনো ট্রেনিংয়ের প্রোগ্রামের মধ্যে রাখা, যেখানে ইন্টেন্সিটি থাকবে, থাকবে। আমার টাইগারের প্রোগ্রাম আছে, এমনও হতে পারে আমাদের এটিমের প্রোগ্রামের মধ্যে ওদেরকে ইনক্লুড করে নেওয়া, সো দ্যাট আন্তর্জাতিক সেই টেস্টটা যেন ওরা সবসময় পেয়ে থাকে, এবং যখনই ওদের সুযোগ হবে আসবে খেলা ইন্টারন্যাশনাল ক্রিকেট, ওদের যেন খুব বেশি অসুবিধা না হয়। জুনে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট দিয়ে 2025 থেকে 27 সাইকেল শুরু করবেন টাইগাররা, আর বছরের শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন 2টো টেস্ট। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের তুলনায় বিপিএল এর মান অনেক উন্নত। বিশেষ করে এখানকার উইকেট ও দর্শক উন্মাদনা সবার থেকে আলাদা। বিপিএল প্রসঙ্গে সময় সংবাদে এমনটাই মন্তব্য করেছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ব্যাটার জেসন রয়। সামনে লম্বা সময়ের জন্য খেলতে চান বিপিএলে। সিলেট থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। 10 পেরিয়ে 11তম আসরে বিপিএল। বরাবরই প্রশ্ন উঠেছে টুর্নামেন্টের মান নিয়ে। দর্শক খরা, উইকেট, ভালো মানের বিদেশি না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে বহু। সেই সমালোচনা একেবারে ছেড়ে ফেলতে না পারলেও এবারের আসর প্রশংসা পেয়েছে নতুন সব উদ্যোগের কারণে। ঢাকা ক্যাপিটালসের হয়ে 2 ম্যাচের জন্য বিপিএল খেলতে এসেছিলেন ইংলিশ ব্যাটার জেসন রয়। বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার এবারের বিপিএলে বিদেশি ক্রিকেটারদের মাঝে অন্যতম বড় নাম। 2012 সালে এই বিপিএল দিয়েই শুরু করেছিলেন ফ্র্যাঞ্চাইজি লিগের ক্যারিয়ার। লম্বা সময় পর আবারও এসেছেন বিপিএল খেলতে। তার চোখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মান অন্যান্য যে কোনো লিগের তুলনায় উপরে। Yeah, I love playing franchise cricket all over the world. I get to travel to amazing places and learn about different cultures, so it's always fun. I've got to go to my schedule doesn't allow me to stay for longer. I've got to go to the ILT20 now in Dubai. Yeah, I love it. It's always a good standard. The pitches are always great. Well, more often than not, the pitches are good, and the crowd absolutely love it. So it's always nice to play in front of passionate people. খারাপ সময়ের মধ্য থেকে বেরই হতে পারছে না ঢাকা ক্যাপিটালস। জেসন রয়কে নিয়ে এসেও হয়নি কোনো উন্নতি। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এই ইংলিশ ব্যাটার। ম্যাচ না জিতলেও ঢাকা ক্যাপিটালসকে নিয়ে প্রশংসা ঝরল তার কণ্ঠে। I mean, I've only been here 3-4 days, but it's run for me been perfect. You know, it's been run incredibly well. The backroom staff, the management, the media team have been brilliant to me. And I know it's only been 4 days or so, but they've been brilliant to me. So I've enjoyed my time with Dhaka, and hopefully I can come back in the future. এবারের বিপিএলে ঢাকার হয়ে উল্লেখযোগ্য কোনো অবদানই রাখতে পারেননি ইংলিশ ব্যাটার। চিটাগং কিংসের বিপক্ষে সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত হারের বৃত্তেই ঢাকা। I think obviously it's disappointing to lose 2 games. I think tonight was a big one for us. We should have probably won that one. But the heavy amounts of dew out there was incredibly difficult for the bowlers to control the ball. So, like I said earlier, I'd like to come for a bit longer next time, you know, so I can get a little bit of a feel for the team. বিপিএলে এর আগে চিটাগং কিংস ও সিলেট সিক্সার্সের হয়ে খেলে গেছেন ইংল্যান্ডের এই বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। তারেক হাসান শিমুল,
সময় সংবাদ, সিলেট। বিগত আওয়ামী লীগ সরকার ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করে ফেলেছিল, যে কারণে প্রতিভাবান খেলোয়াড়রা সুযোগ পায়নি জাতীয় দলে খেলার। আজ মিরপুর সিটি ক্লাব মাঠে শহীদ জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে এমন অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে একই অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন তিনি। ভবিষ্যতে আমরা আমাদের প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি প্রত্যেকটি জায়গাতে বাংলাদেশের যে স্পোর্টসের যে ফুটবল, ক্রিকেট, হকি সহ বিভিন্ন ইন্ডিভিজুয়াল যে গেমগুলো রয়েছে, যেগুলিতে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক ভালো, সেই গেমগুলোকে প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে আমরা বাধ্যতামূলক করব ইনশাআল্লাহ। তারা বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। তো এই ক্রীড়াঙ্গনকে কোনোদিন পূর্বে কখনোই দলীয়করণ করা হয়নি, তারা এটাকে দলীয়করণ করেছে, যার ফলে আমরা পত্র পত্রিকায় দেখেছি যে সমস্ত মেধাবী, ভালো, ট্যালেন্টেড যে সমস্ত খেলোয়াড়রা ছিল তারা কখনো সেই সুযোগ পায় না। আমাদের এই যে নতুন যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রায় আমাদের ক্রীড়াঙ্গনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার তা হচ্ছে একটা অরাজনৈতিক একটা ঐক্য। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন তপু বর্মন। লেস্টার সিটির এই ফুটবলারকে দলে পাওয়ায় এশিয়ান কাপ বাছাই ও সাফে ভালো করার সুযোগ দেখছেন তিনি। এদিকে হাভিয়ার কাবরেরার কোচ হিসেবে থেকে যাওয়াকেও ইতিবাচক মনে করছেন বাংলাদেশের এই তারকা ডিফেন্ডার। দেশের ফুটবলকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এতে বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কিছু ফুটবলারকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে বাফুফে, যার মধ্যে সবচেয়ে বড় নাম হামজা দেওয়ান চৌধুরী। খুব শীঘ্রই লাল সবুজ জার্সি গায়ে চাপাতে যাচ্ছেন লেস্টার সিটির এই ফুটবলার, যা হবে বাংলাদেশ ফুটবলের নতুন এক মাইল ফলক। এতে বাংলাদেশ ফুটবল আরও এগিয়ে যাবে বলে মনে করেন জাতীয় দলের ফুটবলার তপু বর্মন। পর্যাপ্ত সময় দিয়ে হামজাকে দলের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করতে চান তিনি। হামজা আমার কাছে মনে হয় এটা একটা ভালো অ্যাসেট আমাদের বাংলাদেশের টিমের জন্য এবং বাংলাদেশের জন্য। কারণ এই জায়গায় আমি সবসময় দেখেন আমাদেরটা চিন্তা করব, কারণ কি আমাদের ওকে কিভাবে আমাদের সাথে অ্যাডজাস্টমেন্টে অতি তাড়াতাড়ি ওকে আমাদের আপন করে নিতে হবে। এটা আমাদের প্রত্যেকটি প্লেয়ারের আমার কাছে মনে হয় অনেক বড় দায়িত্ব। ওর যেই স্ট্রাকচার এবং ক্যাপাবিলিটি, এটা আমাদের টিমের জন্য অনেক পজিটিভ একটা সাইড। 2024 সালটা ভালো যায়নি বাংলাদেশ পুরুষ ফুটবলে, তবে এবছর নতুন করে চ্যালেঞ্জ নিতে চান ফুটবলাররা। এশিয়ান কাপ বাছাই ও সাফ থেকেই সেই আক্ষেপ ঘুচাতে চান লাল সবুজ বাহিনীরা। ক্যাবরেরাকে রেখে দেওয়াটাকেও দেখছেন ইতিবাচক দৃষ্টিতেই। সে অলরেডি কন্ট্রাক্ট করে ফেলেছে ন্যাশনাল টিমের সাথে, তো ডেফিনেটলি অ্যাজ এ প্লেয়ার হিসেবে, কারণ সে অলরেডি 3 বছর ধরে কাজ করে, আমার কাছে মনে হয় যে সে যদি আমাদের টিমে থাকে তাহলে দেখেন আপনার সহজ হবে আমাদের জন্য তাকে বোঝা, এবং সে আমাদেরকে ভালোভাবে বুঝতে পারবে। এদিকে নতুন বছর নতুন পৃষ্ঠপোষক ও কিট পার্টনার পেতে যাচ্ছে জাতীয় ফুটবল দল। দ্রুত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বাফুফে থেকে। এতে ফুটবলারদের ভালো করার তাড়না আরও অনেক গুণ বাড়বে বলে মনে করেন ডিফেন্ডার তপু বর্মন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। 2025 অস্ট্রেলিয়ান ওপেনের বাছাই পর্বে মাঠে নামার আগে বিস্ফোরক এক মন্তব্য করে রীতিমতো ঝড় তুললেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। 2022-এ করোনার টিকা না নেয়ায় হোটেল রুমে বন্দি রাখার পর তার খাবারে বিষ প্রয়োগ করা হয়েছে বলে দাবি করেছেন এই টেনিস তারকা। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া থেকে সার্বিয়ায় ফেরার পর তার শরীরে সীসা ও পারদ মিলেছে বলেও অভিযোগ তুলেছেন 24 বারের গ্র্যান্ড স্লাম জয়ী। যদিও জোকোর এমন অভিযোগকে উড়িয়ে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র বিভাগ। মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল কনভেনশন হাফ ম্যারাথন প্রতিযোগিতা। পর্যটন শহর মৌলভীবাজারকে বিশ্বের কাছে তুলে ধরতে এবং তরুণদের সুস্থ জীবন গড়ার প্রত্যয় নিয়েছিল এমন আয়োজন। এতে অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা 800-র বেশি দৌড়বিদ।
দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা শ্রীমঙ্গল রোডস্থ বেঙ্গল কনভেনশন হলের সামনে থেকে শুরু হয়ে শেষ হয় জেলা স্টেডিয়ামে এসে। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য এবং মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে প্রতিবেদন। শীতের শিশির ভেজা ভোরে মৌলভীবাজারের সৌন্দর্যমণ্ডিত পর্যটন শিল্পকে দেশ বিদেশের কাছে তুলে ধরতে এবং তরুণদের সুস্থ জীবন গড়ার প্রত্যয় নিয়ে মৌলভীবাজার রানার্স ক্লাব এবং সাইক্লিং কমিউনিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো বেঙ্গল কনভেনশন হাফ ম্যারাথন প্রতিযোগিতা। দুই ক্যাটাগরির এই ম্যারাথনে অংশ নেন 800 নারী পুরুষ দৌড়বিদ। 21 কিলোমিটার ক্যাটাগরির প্রতিযোগিতা ভোর 6:30টায় বেঙ্গল কনভেনশন হল থেকে শুরু করে শাহ মোস্তফা সড়ক, ইকো পার্ক, কালেঙ্গা সড়ক, দেউরাছড়া ও প্রেমনগর চা বাগানের জারুলতলা হয়ে মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়ামে এসে শেষ হয়। এখানে 600 জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। অন্যদিকে 10 কিলোমিটার ম্যারাথন একই সময়ে একই স্থান থেকে শুরু হয়ে কালেঙ্গা বাজারের দক্ষিণ প্রান্ত ছুঁয়ে সাইফুর রহমান স্টেডিয়ামে গিয়ে সম্পন্ন হয়। এতে 200 নারী পুরুষ দৌড়বিদ অংশ নেন। এ ম্যারাথনকে ঘিরে জেলা শহরের তরুণ তরুণীদের মধ্যে সৃষ্টি হয় ভিন্ন এক উৎসব মুখর পরিবেশের। এই আয়োজনকে সমর্থন জানিয়ে প্রতি বছর এরকম আয়োজনের প্রত্যাশা করেন দর্শনার্থীরা। সন্তুষ্টি ঝরেছে অংশ নেয়া দৌড়বিদদের কণ্ঠেও। বয়স 73, পেশায় ব্যবসায়ী, সোয়ান গ্রুপের আমি মালিক বা চেয়ারম্যান, কিন্তু নেশায় একজন রানার, অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ আমি এনশিওর করি। গ্রুপে দৌড়াই, একা দৌড়াই, আমি নিজেকে নিজে মোটিভেটেড করার জন্য দৌড়াই, স্বাস্থ্যটার ভালো রাখার জন্য দৌড়াই। রান যেখানেই আমরা সেখানেই উৎসব মুখর পরিবেশে আমরা অংশগ্রহণ করি। এটা আমাদের রানারদের জন্য একটা নেশা হয়ে গেছে। মৌলভীবাজারের ট্রেকটা অসাধারণ ছিল। এই ট্রেক উঁচু নিচু ট্রেক, দুই পাশে চা বাগান, এক মনোরম পরিবেশ। 10 কিলো রান করে খুবই আনন্দিত আমি। আগামীতে 21 কিলোতে চ্যাম্পিয়ন হব। যদিও আমার পায়ে ইনজুরি ছিল, তবুও আমি ট্রাই করছি মানে ফিনিশ করার জন্য। তো 10 কিলোমিটার ছিল আর কি, আমি মৌলভীবাজার জেলা থেকে অ্যাটেন্ড করছি। এদিকে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে আগামীতে এমন আয়োজন করলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। আর ভবিষ্যতে আরো গোছানো আয়োজনের প্রতিশ্রুতি প্রতিযোগিতার আয়োজকদের। আমাদের এখানে বিদেশি পার্টিসিপেন্ট অংশগ্রহণ করতে পারেনি বিভিন্ন পারিপার্শ্বিক কারণে। আশা করি আগামীবার আমার বিদেশি পার্টিসিপেন্ট এবং আমাদের বিদেশিরা এসে আমাদের এখানে রান করবেন। যদি ভালো পৃষ্ঠপোষক মিলে তাহলে আরো সুন্দর, আরো আমরা কি বলবো, আরো সুন্দর করে করতে চাই আমরা। ম্যারাথন প্রাণবন্ত করতে মৌলভীবাজার ক্রীড়া সংস্থা সর্বাত্মক সহযোগিতা এই রানার্স কমিউনিটি থেকে করেছে। আগামী তো ইনশাল্লাহ যখনই এই মৌলভীবাজারে হাফ ম্যারাথন হবে, ইনশাল্লাহ ক্রীড়া সংস্থা সবসময় পাশে থাকবে। মৌলভীবাজারে এ নিয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন প্রতিযোগিতা। সময় সংবাদ, মৌলভীবাজার। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।